ডিএম সাহেব বন্ধুদের সাথে দিল্লির লালকেল্লা ঘুরতে গিয়েছিলেন। কেল্লার বাইরে তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে সবজি বিক্রি করতে দেখলেন। দিল্লির শীতের সেই সকালটা ধীরে ধীরে জেগে উঠছিল। সূর্যের হালকা সোনালি আলো লালকেল্লার উঁচু উঁচু লাল দেওয়ালগুলোর ওপর এমনভাবে পিছলে পড়ছিল, যেন কেউ পুরনো ইতিহাসের ওপর নতুন রং লেপে দিয়েছে। বাতাসে হালকা হিমেল ভাব ছিল, কিন্তু রাস্তায় জীবন পূর্ণ গতিতে ছুটছিল। কোথাও চা বিক্রেতার কেতলি থেকে বাষ্প উঠছিল, কোথাও পরোটার সুগন্ধ তাওয়া থেকে উড়ে এসে মানুষের পেটে খিদে জাগিয়ে দিচ্ছিল। রিকশার ঘণ্টি, অটোর হর্ন, ঠেলাগাড়ির আওয়াজ, আলু নিন, টমেটো, তাজা ধনেপাতা ফ্রি, সব মিলিয়ে এমন এক শোরগোল তৈরি হচ্ছিল, যেন শহর নিজেই একটা বিশাল বাজার। লালকেল্লার সামনে পর্যটকদের লাইন লাগতে শুরু করেছিল। স্কুলের বাচ্চারা হাতে টিকিট নিয়ে হাসতে হাসতে দৌড়াচ্ছিল। মোবাইল ক্যামেরাগুলো হাওয়ায় উঁচিয়ে ধরা ছিল। আর ঠিক সেই ভিড় চিরে হঠাৎ দুটি সাদা স্করপিও এবং মাঝখানে একটা কালো চকচটে ফরচুনার ধীরে ধীরে এসে থামল। গাড়ির সামনে ছোট একটি প্লেটের নীল বাতির নিচে সোনালি অক্ষরে লেখা ছিল, জেলা শাসক, দিল্লি। গাড়ি থামামাত্রই আশেপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে সাবধানের ভঙ্গিতে চলে এলেন। একজন সিপাহী চটজলদি দরজা খুলে দিলেন এবং ভেতর থেকে নামলেন প্রায় ৩০-৩২ বছর বয়সী এক লম্বা মজবুত করণের মানুষ। উজ্জ্বল চেহারা, তীক্ষ্ণ চোয়াল, হালকা দাড়ি, চোখে এক অদ্ভুত আভিজাত্য এবং অভ্যাসবশত তৈরি হওয়া গাম্ভীর্য। ইনি ছিলেন মাধব সিনহা, দিল্লির ডিএম, জেলা শাসক, যার একটি সইয়ে ফাইল উড়ত এবং একটি আদেশে পুরো জেলার হাওয়া বদলে যেত। তিনি হালকা ধূসর রঙের কুর্তা পায়জামা পরেছিলেন, ওপরে নেহেরু জ্যাকেট, হাতে দামি ঘড়ি চিকচিক করছিল। জুতোজোড়া এতই পালিশ করা যে সকালের রোদ তাতে নিজেকে দেখতে পাচ্ছিল। তিনি নামার পরপরই পেছনের গাড়ি থেকে তার দুই পুরনো বন্ধুও নামল, রবি আর সমীর। দুজনেই কলেজের সময়ের বন্ধু, আজও সেই বেপরোয়া মেজাজে। রবি হাসতে হাসতে মাধবের কাঁধে হাত দিয়ে বলল, কিরে মাধব সাহেব, আজ তো পুরো লালকেল্লার ওপর তোরই কবজা মনে হচ্ছে। জনতা ঘুরতে এসেছে নাকি তোকে সেলাম করতে? মাধব হালকা হাসল, সেই হাসি যাতে আপনত্বের চেয়ে অভ্যস্ততাই বেশি ছিল। আরে ভাই, আজ ছুটি, শুধু ঘুরতে এসেছি, একটু স্বাভাবিক মানুষ হতে দে। কিন্তু সত্যি বলতে স্বাভাবিক হওয়া সে অনেক আগেই ভুলে গিয়েছিল। যেখানেই সে যেত, মানুষ পথ ছেড়ে দিত, দোকানদাররা সোজা হয়ে দাঁড়াত, পুলিশরা সেলাম ঠুকত। তার কাছে এখন এসব এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে নিজের মানুষ হওয়াই তার কাছে অদ্ভুত লাগত। তিন বন্ধু ধীরে ধীরে লালকেল্লার দিকে হেঁটে এগোতে লাগলেন। পথে ফুচকাওয়ালা, বেলুনওয়ালা, খেলনাওয়ালা আর ফুটপাথে বিছানো ছোট ছোট দোকান। রাস্তার ধারে সবজির অস্থায়ী বাজার বসেছিল, যেখানে মহিলারা ঝুড়িতে ভেন্ডি, বেগুন, মটরশুঁটি, ফুলকপি সাজিয়ে বসেছিলেন। মাটি আর সবুজ পাতার মিশেল এক সুগন্ধ বাতাসে ভাসছিল। মাধব ক্যাজুয়ালি এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু আসলে তার মাথা তখনও অফিসের ফাইলেই আটকে ছিল। তখনই সমীর বলল, মনে আছে কলেজের সময় এখানে লুকিয়ে ঘুরতে আসতাম? তখন পকেটে ৫০ টাকা থাকাও অনেক বড় ব্যাপার ছিল। রবি হেসে উঠে বলল, আর তুই তো চাও ধারে খেতিস। তিনজনেই হাসল, কিন্তু মাধবের হাসিটা ছিল অসম্পূর্ণ, যেন কোথাও একটা অপূর্ণতা রয়ে গেছে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ থেমে গেল, তার পা যেন মাটিতে গেঁথে গেল। সামনে ফুটপাথে একটি পুরনো নীল ত্রিপল বিছানো ছিল, তার ওপর ঝুড়িতে টমেটো, পেঁয়াজ, লাউ, আলু রাখা ছিল। আর সেই সবের মাঝে বসেছিল এক মহিলা, ফ্যাকাশে সবুজ শাড়ি, কনুইয়ের কাছে ঘষা লেগে ছিঁড়ে যাওয়া ব্লাউজ, পায়ে ছেঁড়া চটি, ঢিলেঢালা করে বাঁধা চুল, কপালে ঘামের আর্দ্রতা, রোদে পোড়া চেহারা, কিন্তু নাক মুখের গড়ন এতই স্পষ্ট যে দারিদ্র্যও তার সৌন্দর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারছিল না। সে নিচু হয়ে দাড়িপাল্লায় আলু ওজন করছিল আর গ্রাহককে বলছিল, ভাইয়া পোয়াখানেক বেশি দিয়েছি, পুরো টাকা দেবেন। কণ্ঠস্বর, সেই একই কণ্ঠস্বর। মাধবের বুকটা যেন ভেতর থেকে কেউ চেপে ধরল। তার শ্বাস আটকে গেল, কানের কাছে বাকি সব শব্দ ঝাপসা হয়ে আসতে লাগল। হর্ন, ভিড়, কথাবার্তা সব ধোঁয়াশা হয়ে গেল। শুধু সেই কণ্ঠস্বরটি পরিষ্কার শোনা যাচ্ছিল। সে ভালো করে তাকিয়ে দেখল, হাতের সেই সরু আঙুল, কবজিতে পুরনো চুড়ির দাগ, ঘাড়ে ছোট একটা তিল। আর তারপর যেন কেউ তার মাথায় বিদ্যুৎ চমকে দিল। বিশাখা,
নামটা তার ভেতরে প্রতিধ্বনিত হল। ঠোঁট পর্যন্ত এলো, কিন্তু বাইরে বেরোল না। তার বন্ধুরা এগিয়ে গিয়েছিল, কিন্তু সে পেছনেই থমকে দাঁড়িয়ে রইল। চোখ দুটো বড় বড় হয়ে গেল। এটি সেই মেয়েটি, যাকে একসময় সে নিজের জীবনের রানী বলেছিল, যার জন্য স্বপ্নের ঘর বানানোর কসম খেয়েছিল, যে একসময় তার গাড়ির সামনের সিটে বসে রেডিওতে গান গুনগুন করত। আর আজ আজ সে রাস্তার ধারে সবজি বিক্রি করছে, রোদে, ধুলোয়, ভিড়ের মাঝে, কোনো অভিযোগ ছাড়া, কোনো সাহায্য ছাড়া। মাধবের গলা শুকিয়ে গেল। তার মনে হলো যেন তার সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি, সমস্ত গাড়ি, সমস্ত সাইরেন হঠাৎ অর্থহীন হয়ে গেছে। তার বুক ভারী হয়ে আসতে লাগল। হৃৎস্পন্দন এতই জোরালো যে নিজেই শুনতে পাচ্ছিল। সে এক কদম সামনে বাড়াল, তারপর আবার থেমে গেল। ভয়। হ্যাঁ, জেলা শাসক মাধব সিনহা প্রথমবারের মতো ভয় পাচ্ছিল। হাজার হাজার মানুষকে আদেশ দেওয়া মানুষটি নিজের ফেলে আসা জীবনের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছিল। তখনই বিশাখা মাথা তুলল। তার নজর সরাসরি মাধবের ওপর পড়ল। মাত্র ২ সেকেন্ড, কেবল ২ সেকেন্ড চেনার এক চমক তার চোখে ফুটে উঠল। তারপর সেই মুহূর্তেই তা নিভেও গেল। সে নিজের মুখটা একেবারে ভাবলেশহীন করে ফেলল, যেন সামনে কোনো অচেনা মানুষ দাঁড়িয়ে আছে। আর কোনো কথা না বলে আবার দাড়িপাল্লায় সবজি ওজন করতে লাগল, যেন মাধব কখনো তার জীবনের অংশই ছিল না। সেই উপেক্ষা, সেই নীরবতা মাধবের হৃদয়ে থাপ্পড়ের চেয়ে কম কিছু ছিল না। তার বন্ধুরা পেছনে ফিরল। আরে কি হলো, থেমে গেলি কেন? কিন্তু মাধব উত্তর দিতে পারল না। তার দৃষ্টি শুধু সেই মহিলার ওপর স্থির ছিল, যে একসময় তার স্ত্রী ছিল। আজ সে ভিড়ের মাঝে বসে আছে, একা, অবনত, কিন্তু ভেঙে পড়েনি। আর সেই মুহূর্তেই মাধব প্রথমবারের মতো অনুভব করল যে জীবনে সবচেয়ে দরিদ্র সম্ভবত সেই, যার কাছে সবকিছু থাকা সত্ত্বেও সেই মানুষটি নেই, যার জন্য সে এসব কামিয়েছিল। বন্ধুরা, কথাটি অনেক পুরনো। যখন গ্রীষ্মের হালকা দুপুর ছিল, যখন দিল্লি ইউনিভার্সিটির নর্থ ক্যাম্পাস বরাবরের মতো কোলাহল, হাসি, বিতর্ক আর স্বপ্নে ভরা ছিল। রাস্তার ধারে থাকা সোনালু গাছ থেকে হলুদ ফুল ঝরে পড়ে মাটিতে এমনভাবে ছড়িয়েছিল যেন কেউ রোদকে টুকরো করে কেটে বিছিয়ে দিয়েছে। ক্যান্টিনের বাইরে প্লাস্টিকের চেয়ারে ছাত্রছাত্রীরা চায়ের গ্লাসের সাথে রাজনীতি আর কেরিয়ার নিয়ে বিতর্ক করছিল। কেউ গিটার বাজাচ্ছিল, কেউ নোটস মুখস্থ করছিল, কেউ প্রেম কাহিনীতে মেটেছিল। সেই ভিড়েরই এক ছোট অংশ ছিল মাধব সিনহা। সাধারণ এক ছেলে, ফ্যাকাশে নীল শার্ট, ঘষা জিন্স, কাঁধে পুরনো ব্যাগ, চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে আগুন। সে সেই সব ছেলেদের মতো ছিল না যারা কলেজে শুধু সময় কাটাতে আসে। তার কপালে সবসময় দায়িত্বের রেখা থাকত, কারণ বাড়িতে বৃদ্ধ বাবার ওষুধ, মায়ের সেলাই আর ছোট ভাইয়ের পড়াশোনার খরচ সবই তার পড়াশোনাকে কেন্দ্র করে থাকা আশার ওপর টিকেছিল। লাইব্রেরি তার কাছে মন্দিরের মতো ছিল, আর ইউপিএসসির বইগুলো ছিল তার পূজা। সে ঘণ্টার পর ঘণ্টা কোণার টেবিলে বসে পড়ত, বাকি দুনিয়া তার কাছে ঝাপসা হয়ে যেত। সেই লাইব্রেরির শান্ত পরিবেশে একদিন হঠাৎ তার সামনের চেয়ারটা সরে গেল এবং কেউ নিচু স্বরে জিজ্ঞেস করল, এখানে বুঝতে পারি? কণ্ঠে এমন মাধুর্য ছিল যে মাধব অজান্তেই মাথা তুলল এবং প্রথমবারের মতো তাকে দেখল। সাদা সুতি সালোয়ার কামিজ, খোলা চুল, চোখে কাজলের হালকা রেখা, মুখে কৃত্রিমতাহীন এক নির্মল হাসি, হাতে মোটা মোটা বই। সে ছিল বিশাখা। আর সেই এক মুহূর্তে মাধবের মনে হল যেন লাইব্রেরির জানালা দিয়ে রোদ সরাসরি তার হৃদয়ে এসে পড়েছে। সে হকচকিয়ে চেয়ার সরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বসুন। বিশাখা বসে পড়ল এবং বই খুলে পড়তে লাগল। কিন্তু প্রতি ২ মিনিটে পাতা উল্টানোর শব্দের সাথে তার চুড়ির হালকা টুংটাং শব্দ মাধবের মনোযোগ ভেঙে দিচ্ছিল। সে নিজের ওপর বিরক্ত হচ্ছিল যে কেন পড়াশোনায় মন দিতে পারছে না, কিন্তু নজর বারবার সেদিকেই চলে যাচ্ছিল। পরের কয়েকদিন এভাবেই চলল। দুজন রোজ একই টেবিলে চুপচাপ বসে পড়ত। বেশি কথা হতো না। তারপর একদিন বিশাখা হেসে জিজ্ঞেস করল, আপনি সবসময় এত সিরিয়াস থাকেন কেন? কখনো হাসেন না? মাধব অবাক হয়ে বলল, পড়াশোনা করতে হবে, হাসার সময় নেই। বিশাখা খিলখিল করে হেসে উঠল, জীবনে শুধু পড়াশোনাই করবেন? তাহলে স্মৃতি বানাবেন কখন? আর সেদিনই প্রথমবারের মতো মাধব অনুভব করল যে তার কঠোর জীবনে কোনো এক ফাটল তৈরি হয়েছে, যেখান দিয়ে আলো ভেতরে ঢুকছে।
ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো, নোটস শেয়ার হতে লাগল, ক্যান্টিনে একসাথে চা খেতে লাগল। বিশাখা ধনী ঘরের মেয়ে ছিল, কিন্তু মনে প্রামে অত্যন্ত সাধারণ। সে টিফিনে বাড়িতে বানানো পরোটা নিয়ে আসত আর জোর করে মাধবের হাতে ধরিয়ে দিত। এত রোগা কেন? পড়াশোনার সাথে খাওয়াও জরুরি সাহেব। মাধব প্রথমে না করত, পরে মেনে নিত, আর প্রতিটি গ্রাসের সাথে সে আপনত্বের স্বাদ পেত। বিশাখা তাকে উৎসাহ দিত, তুমি নিশ্চয়ই বড় অফিসার হবে, তোমার চোখে সেই জেদটা আছে। যখনই মাধব নিজের ওপর সন্দেহ করত, বিশাখা তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতো। পরীক্ষার দিনগুলোতে সে লাইব্রেরির বাইরে ঘণ্টার পর ঘণ্টা বসে মাধবের জন্য অপেক্ষা করত, শুধু এই জন্য যে সে বাইরে বেরোলে তাকে জল খাওয়াতে পারে। একবার প্রচণ্ড বৃষ্টিতে দুজন ক্যাম্পাসের গেটে আটকে গেল। বাস স্টপ পর্যন্ত যাওয়ার রাস্তা ছিল কাদা ভরা। বিশাখা কোনো কিছু না ভেবেই নিজের চটি হাতে তুলে নিল আর খালি পায়ে দৌড় দিল। মাধব হাসতে হাসতে তার পেছনে ছুটল। সেদিন ভিজতে ভিজতে দুজন রাস্তার ধারে চা খেয়েছিল এবং বিশাখা ঠাট্টা করে বলেছিল, যখন তুমি বড় অফিসার হয়ে যাবে না, তখনও কি আমার সাথে এভাবেই ভিজবে, নাকি গাড়িতে বসে চলে যাবে? মাধব তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিয়েছিল, যেখানে তুমি থাকবে সেটাই হবে আমার দুনিয়া। সেই প্রতিশ্রুতি হাওয়ায় ভেসে বলা ছিল না, হৃদয় থেকে উৎসারিত ছিল। সময়ের সাথে সাথে বন্ধুত্ব প্রেমে রূপ নিল, কোনো সিনেম্যাটিক ড্রামা ছাড়াই, শুধু ছোট ছোট কথায়, লাইব্রেরির নিস্তব্ধতায়, ভাগ করে নেওয়া স্বপ্নে, গভীর রাত পর্যন্ত ফোনে পড়াশোনার কথা বলতে বলতে ঘুমে তলিয়ে যাওয়ার মাঝে। যখন প্রথমবারের মতো মাধব বিশাখার হাত ধরেছিল, তার হাত ছিল শীতল, কিন্তু হৃদস্পন্দন ছিল দ্রুত। দুজন না বলেই সবকিছু বলে দিয়েছিল। কলেজ শেষ হতেই জীবন আসল পরীক্ষা শুরু করল। মাধব ভাড়ার এক ছোট ঘরে শিফট হয়ে দিন রাত প্রস্তুতি নিতে শুরু করল। টাকার এতটাই অভাব যে অনেক সময় একবেলার খাবার ছেড়ে দিত, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় বিশাখা চুপচাপ এসে তার জন্য টিফিন রেখে যেত। কখনো বই কিনে দিত, কখনো ফর্মের ফিস ভরে দিত, আর যখন মাধব মানা করত, তখন বলে দিত, এটা সাহায্য নয়, ইনভেস্টমেন্ট। কাল যখন তুমি অফিসার হবে, তখন আমার গর্ব চাই। বিশাখার বিশ্বাস মাধবকে ভেঙে পড়তে দেয়নি। বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিদ্রাহীন রাত, হাজার হাজার পৃষ্ঠার মাঝখান থেকে একদিন রেজাল্ট এলো। কম্পিউটার স্ক্রিনে রোল নম্বরটা জ্বলজ্বল করে উঠল। মাধবীর চোখ ভরে এলো, হাত কাঁপতে লাগল। সে সবার আগে বিশাখাকে ফোন করল। ওপাশ থেকে চিৎকার শোনা গেল, আ আ তুমি সত্যি করে দেখিয়েছ? সে দৌড়ে এলো এবং ভিড়ের মাঝেই তাকে জড়িয়ে ধরল। সেদিন দুজন এমনভাবে কাঁদল যেন সমস্ত কষ্ট ধুয়ে মুছে গেছে। বাড়ির লোক প্রথমে বিরোধিতা করেছিল, পরে মেনে নিল। মন্দিরে সাদাসিধে বিয়ে হল, কিছু বন্ধু, কিছু আত্মীয়। কিন্তু দুজনের চোখে মুখে এমন দীপ্তি ছিল যেন তারা পুরো দুনিয়া জয় করে নিয়েছে। ভাড়ার সেই ছোট ঘরে বিশাখা যখন প্রথমবার কোণে সেজে এলো, সে হাসতে হাসতে বলেছিল, সারেব, প্রাসাদ পরে বানিও, আগে গ্যাস সিলিন্ডারটা ভরে আনো। দুজনেই হেসে উঠল। রাতে ছাদে শুয়ে তারাদের দেখতে দেখতে তারা স্বপ্ন গুনত, বড় বাড়ি, বাবা মায়ের সেবা, বাচ্চাদের পড়াশোনা, একসাথে দীর্ঘ ভ্রমণ। সবকিছু এত স্বচ্ছ, এত সত্য মনে হচ্ছিল যে জীবনের উপর পূর্ণ আস্থা এসে গিয়েছিল। তারা কি জানত যে আসল পরীক্ষা এখনো বাকি? প্রেমের সবচেয়ে কঠিন পরীক্ষা তখন শুরু হয় যখন মানুষের হাতে ক্ষমতা চলে আসে। ট্রেনিং একাডেমির সেই ঠান্ডা সকাল থেকে শুরু হওয়ার নতুন অধ্যায়টি মাধবের জীবনে এক অভাবনীয় সাফল্যের মতো প্রবেশ করেছিল। মুসৌরির পাহাড়ের কুয়াশার মাঝে দাঁড়িয়ে যখন সে প্রথমবারের মতো নিজের কাঁধে উজ্জ্বল নক্ষত্রগুলো দেখেছিল, তার মনে হয়েছিল যেন বছরের পর বছর ধরে চলা খিদে, অপমান আর সংগ্রামের সমস্ত হিসেব একবারে মিটে গেছে। কিন্তু সেই দিন থেকেই তার ভেতরে খুব সূক্ষ্ম কিছু পরিবর্তন শুরু হতে লাগল। আগে যে ছেলেটি লাইব্রেরির কোণে চুপচাপ বসে থাকত, এখন সেই ছেলেটি প্যারেড গ্রাউন্ডে বুক ফুলিয়ে হাঁটত। আগে যে অন্যদের থেকে নজর সরিয়ে নিত, এখন মানুষ তার নজর এড়িয়ে চলত। ট্রেনিংয়ের সময় নতুন বন্ধু হলো, বড় অফিসারদের কথা, পাওয়ার বা ক্ষমতার গল্প। ডিএম মানে জেলার রাজা, তোমার সইয়ে জীবন বদলায়, সিস্টেম তোমার ইশারায় চলে। এই কথাগুলো রোজ তার কানে বিষ ঢালত, আর ধীরে ধীরে এই শব্দগুলো তার মাথায় চড়তে লাগল, যেমন নেশা চড়ে। ওদিকে বিশাখা প্রতি সপ্তাহে দীর্ঘ বাসযাত্রা করে তার সাথে দেখা করতে আসত, হাতে বাড়ির তৈরি খাবার, চোখে সেই পুরনো গর্ব। কিন্তু এখন দেখা হওয়ার সময় কমে আসছিল। মাধব কখনো মিটিংয়ে ব্যস্ত,
কখনো ট্রেনিং অ্যাসাইনমেন্টে, কখনো বন্ধুদের সাথে। সে বলতো, আরে ভাই, বোঝো না কেন, এখন জীবন আগের মতো নেই। বিশাখা হেসে মেনে নিত, কারণ তার কাছে মাধবের স্বপ্নই ছিল তার খুশি। পোস্টিং পাওয়া গেল। প্রথমবারের মতো সরকারি বাংলো, গার্ড, ড্রাইভার, সফট স্টাফ সব একসাথে পাওয়া গেল। বিশাল এক সাদা বাংলো, যার গেটের নেম প্লেটে লেখা ছিল মাধব সিনহা, জেলা শাসক। বিশাখা যখন প্রথমবার সেই নেম প্লেটটি দেখল, তার চোখ জলে ভরে গেল। সে ধীরে ধীরে আঙুল দিয়ে নামটা স্পর্শ করল, যেমন কেউ মন্দিরের বিগ্রহ স্পর্শ করে। সে খুশিতে বাড়ি সাজাতে লাগল। পুরনো পর্দা সরিয়ে নতুন পর্দা লাগালো, ছোট ছোট টব কিনল। চাকর বাকর থাকা সত্ত্বেও সে চাইতো মাধব তার হাতের রান্না খাক। কিন্তু এখন মাধবের রুটিন বদলে গিয়েছিল। সকালে দ্রুত অফিস, রাতে দেরিতে ফেরা। কখনো মন্ত্রীর ফোন, কখনো মিটিং, কখনো সফর, কখনো পার্টি। বিশাখা ঘন্টার পর ঘন্টা ডাইনিং টেবিলে খাবার ঢেকে তার অপেক্ষা করত। ঘোড়ের কাঁটা এগিয়ে চলত, ডালের উপর সর পড়ে যেত, আর শেষে যখন দরজা খুলত, মাধব ক্লান্ত হয়ে নয়, বরং খিটখিটে মেজাজে ভেতরে আসত। এত রাত পর্যন্ত কেন জেগে থাকো, শুয়ে পড়লেই তো পারো। বিশাখা হালকা সোয়ারে বলত, একসাথে খেতে ভালো লাগে। মাধব বিরক্ত হয়ে উঠত, এটা কোনো কলেজ নয় বিশাখা, আমি অফিসার, সময় থাকে না। এটাই ছিল প্রথম বাক্য, যা তাদের মাঝে এক অদৃশ্য দেয়াল গড়ে দিয়েছিল। ধীরে ধীরে সেই দেয়াল আরও মোটা হতে লাগল। এখন মাধবের কথা বলার ধরন বদলে গেল। আগে আমরা বলতো, এখন আমি বলতে লাগল। আগে বলতো আমাদের বাড়ি, এখন বলে আমার স্টাফ, আমার পোস্টিং, আমার ডিস্ট্রিক্ট। বিশাখা শুনত আর চুপ হয়ে যেত। সে কখনো অভিযোগ করতে শেখেনি, কিন্তু একাকিত্ব তার মুখে ফুটে উঠতে লাগল। বাংলোটা বড় ছিল, কিন্তু তাতে নিস্তব্ধতা প্রতিধ্বনিত হতো। সারাদিন চাকর-বাকর থাকত, কিন্তু কথা বলার মতো কেউ ছিল না। সে জানালার বাইরে রাস্তা দেখত, কখনো পুরনো ডায়েরি পড়ত, কখনো কলেজের ছবি, কখনো মাধবের পুরনো মেসেজ। তার মনে হতো সে সেই মানুষটির সাথে থাকছে যে দেখতে মাধবের মতো, কিন্তু সে মাধব নয়। এক সন্ধ্যায় সে বলল, মাধব, আজ কোথাও বাইরে যাই, অনেকদিন একসাথে বসা হয় না। মাধব ল্যাপটপ থেকে নজর না তুলেই বলল, দয়া করে ড্রামা করো না, আমার হাতে অনেক কাজ। সেই শব্দগুলো সরাসরি হৃদয়ে বিঁধল। সেই রাতে প্রথমবারের মতো বিশাখা চুপচাপ কেঁদেছিল, কিন্তু আওয়াজ চেপে, যাতে কেউ শুনতে না পায়। দিন কাটতে লাগল। এখন ঘরে প্রায়ই ঝগড়া হতে লাগল ছোটখাটো বিষয়। তুমি কেন বোঝো না আমার দায়িত্বগুলো? আর তুমি কেন বোঝো না আমি একা? সব বিষয়ে ইমোশন এনো না, সব বিষয়ে অফিস এনো না। দুজনেই সঠিক ছিল, আবার দুজনেই ভুল, কিন্তু মাঝখানের পথটি কেউ খুঁজে পাচ্ছিল না। ক্ষমতার নেশা মানুষকে বদলায় না, বরং আসল চেহারাটা বের করে আনে। আর মাধবের ভেতরে লুকিয়ে থাকা অহংকার এখন প্রকাশ্য হতে শুরু করেছিল। তার মনে হতে লাগল, বিশাখা তার স্ট্যাটাসে ফিট হচ্ছে না। তার কলিগদের স্ত্রীরা ইংরেজিতে কথা বলে, হাই প্রোফাইল পার্টিতে যায়, আর বিশাখা সাধারণ সুতি শাড়িতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পার্টিতে কেউ ঠাট্টা করে বলে দিয়েছিল, ডিএম সাহেব, ভাবি তো বড়ই সিম্পল। সেই হাসি মাধবের ভেতরে এক অদ্ভুত লজ্জা জন্ম দিল। বাড়ি ফিরে সে প্রথমবারের মতো বিশাখাকে খোঁটা দিল, একটু মডার্ন হও, মানুষের সামনে কেমন অদ্ভুত লাগে। বিশাখা শান্ত কণ্ঠে বলল, আমি বদলে যাব, যদি তোমার ভালো লাগে, কিন্তু তুমি কি একটু আগের মতো হতে পারবে? সেই প্রশ্নের উত্তর মাধবের কাছে ছিল না, তাই সে রাগে চিৎকার করে উঠল। তর্ক বাড়ল, কথা কাটাকাটি হল, এবং সেই রাগের মাথায় সে এমন কথা বলে ফেলল, যা কোনো স্বামীর কখনো বলা উচিত নয়। আমার জীবনে বোঝা হয়ে থেকো না। কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। বিশাখার চোখ শূন্য হয়ে গেল, যেন ভেতর থেকে আলো নিভে গেছে। সেই দিনের পর সে কথা বলা কমিয়ে দিল, হাসা প্রায় বন্ধ হয়ে গেল। সে সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করেছিল, কাউন্সিলিংয়ের কথা বলেছিল, একসাথে সময় কাটানোর কথা বলেছিল, কিন্তু মাধব প্রতিবারই এড়িয়ে যেত। তার কাছে এখন কেরিয়ারই সব। অবশেষে একদিন তর্ক এতটাই বাড়ল যে বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছল। কাগজে তালাক শব্দটা ছাপা দেখে বিশাখার হাত কেঁপে উঠেছিল। কোর্টের সেই বেঞ্চে দুজন একসাথে বসেছিল ঠিকই, কিন্তু মাঝখানে যেন কয়েক বছরের দূরত্ব ছিল। বিচারক আনুষ্ঠানিক প্রশ্ন করলেন, দুজনেই হ্যাঁ বলে মাথা নাড়ল। সই করার জন্য যখন কলম এলো, মাধব কিছু না ভেবেই সই করে দিল, কিন্তু বিশাখা কয়েক সেকেন্ড কাগজের দিকে তাকিয়ে রইল। তার চোখে কলেজের মাধব ভেসে উঠল, লাইব্রেরি, বৃষ্টি, টিফিন, স্বপ্ন, সব। তারপর সে গভীর শ্বাস নিল এবং সই করে দিল। বের হওয়ার সময় সে শেষবারের মতো মাধবকে দেখল এবং খুব শান্ত কণ্ঠে বলল,
আমি তোমাকে গরিব দেখেছিলাম, তখন তুমি সবচেয়ে ধনী ছিলে। আজ তুমি সবকিছু হয়েও বড় গরিব হয়ে গেছ। এই শব্দগুলো মাধবের কানে গেল, কিন্তু তার অহংকার সেগুলোকে হৃদয়ে পৌঁছতে দিল না। বিশাখা ঘুরে দাঁড়াল এবং ভিড়ের মাঝে হারিয়ে গেল। আর সেদিন কেবল দুজন আইনত আলাদা হয়নি, বরং দুটি জীবন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। লালকেল্লার উঁচু লাল দেওয়ালগুলোতে রোদ এখন প্রখর হয়ে উঠেছে। সকালের নরম সোনালি রশ্মি এখন দুপুরের তীব্র ঝলকানিতে পরিণত হয়েছে। রাস্তায় ভিড় আরও ঘনীভূত হয়েছে। পর্যটকদের দল, গাইডদের আওয়াজ, বাচ্চাদের চিৎকার, ঠেলাগাড়ির চাকার ক্যাচক্যাচ শব্দ, ধুলো ওড়ানো বাস, বাতাসে ভাজা কচুরি আর ধনেপাতার সুগন্ধ। কিন্তু সেই সব শোরগোলের মাঝে মাধবের কানে কেবল নিজের হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল, যেন কেউ ভেতরে ঢোল পেটাচ্ছে। তার বন্ধু রবি আর সমীর কয়েক কদম এগিয়ে গিয়ে থামল এবং পেছনে ফিরে তাকে দেখতে লাগল। কি হয়েছে রে, কাকে দেখছিস? কিন্তু মাধব হাত দিয়ে ইশারা করল তাদের এগিয়ে যেতে। তার নজর তখনও সেই নীল ত্রিপলে স্থির ছিল, যেখানে বিশাখা বসেছিল। রোদ সরাসরি তার মুখে পড়ছিল, কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। তবুও সে না থেমে কাজ করে যাচ্ছিল। দাড়িপাল্লায় টমেটো রাখছিল, বাটখারা বদলাচ্ছিল, গ্রাহকের থেকে টাকা নিচ্ছিল, কয়েন গুনছিল। সবই এমন এক অভ্যাসে, যেন বছরের পর বছর এটাই করে আসছে। তার হাতের রগগুলো ফুলে উঠেছিল, আঙ্গুলে হালকা ফাটল ধরেছিল। হয়তো সবজি ধুতে ধুতে চামড়া শক্ত হয়ে গেছে। মাধবের মনে পড়ল, এই হাতগুলোই একসময় বইয়ের পাতা উল্টাতো, তার চুলে আঙ্গুল বুলিয়ে দিত। আর আজ সেই হাতেই কাদা আর ধুলো লেগেছিল। সে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। প্রতিটি কদম ভারী মনে হচ্ছিল, যেন পায়ে সীসা ভরে দেওয়া হয়েছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা দু তিনজন তাকে চিনে ফেলে ফিসফাস করতে লাগল। আরে, এ তো ডিম সাহেব। সাহেব এখানে কেন? কয়েকজন পুলিশ সদস্য দূর থেকে সতর্ক হয়ে গেলেন। কিন্তু মাধব হাত দিয়ে সবাইকে দূরে থাকার ইশারা করল। সে আজ অফিসার সেজে নয়, বরং একজন মানুষ হিসেবে দাঁড়াতে চেয়েছিল। ত্রিপল থেকে মাত্র ২ কদম দূরে সে থেমে গেল। বিশাখা ওপরের দিকে তাকাল। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল। সেই মুহূর্তটি দীর্ঘ মনে হল, যেন সময় নিজেই নিজেকে থামিয়ে দিয়েছে। কিন্তু পরের সেকেন্ডেই সে নজর সরিয়ে নিল এবং স্বাভাবিক কণ্ঠে বলল, কি নেবেন সাহেব? আলু তাজা আছে, ৩৫ টাকা কিলো। তার কণ্ঠে কোনো কম্পন ছিল না, কোনো অভিযোগ ছিল না, কেবল একটি সোজা পেশাদার ভঙ্গি, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কখনো তার জীবনের অংশ ছিলই না। এই অচেনা ভাব মাধবের বুকে বিঁধল। সে মুখ খুলল, কিন্তু শব্দ বেরোল না। গলা শুকিয়ে গেল। তারপর কোনো মতে বলল, বিশাখা, কেমন আছো? সে দাড়িপাল্লায় বাটখারা রাখতে রাখতে বলল, সাহেব, নাম ভুল নিচ্ছেন। এখানে সবাই আমাকে দিদি বলে। সবজি নিতে হলে বলুন, ভিড় করবেন না। এই বাক্যটি তীরের মতো লাগল। মাধব অনুভব করল যে তার সমস্ত ক্ষমতা আজ অকেজো। সে লক্ষ লক্ষ মানুষকে আদেশ দিতে পারে, কিন্তু এই এক মহিলার থেকে একটা সহজ উত্তরও আদায় করতে পারছে না। সে নিচু স্বরে বলল, আমার সাথে কথা বলো, মাত্র ২ মিনিট। বিশাখা প্রথমবারের মতো সরাসরি তার দিকে তাকাল। চোখে রাগ ছিল না, প্রেমও ছিল না, কেবল ক্লান্তি ছিল। কথা বললে পেট ভরে না সাহেব, গ্রাহক দাঁড়িয়ে আছে। তখনই এক বৃদ্ধা এলেন। বেটি, আধ কেজি ভিন্ডি দে। বিশাখা সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ল। মাধব সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। সে প্রতিটি গ্রাহকের সাথে বিনয়ের সাথে কথা বলছিল। কখনো ২ পাতা ধনেপাতা ফ্রি দিয়ে দিচ্ছিল, কখনো কম টাকা থাকলেও একটু বেশি সবজি দিয়ে দিচ্ছিল। তার মুখে এক অদ্ভুত স্থৈর্য ছিল। দারিদ্র্য ছিল, কিন্তু ভিক্ষা ছিল না। সংগ্রাম ছিল, কিন্তু অবনমন ছিল না। মাধব পকেট থেকে মানিব্যাগ বের করল এবং ৫,০০০ টাকার নোট বের করে তার ঝুড়ির পাশে রেখে দিল। এগুলো রাখো, কাজে লাগবে। বিশাখা না দেখেই নোটগুলো তার দিকে ফেরত ঠেলে দিল। পরিশ্রম করে আয় করি, দান নিই না। শব্দগুলো এত শান্ত ছিল যে তার ভেতরে লুকিয়ে থাকা শক্তি আরও ভারী মনে হচ্ছিল। মাধবের হাত হাওয়ায় থেমে গেল। তার মনে হলো কেউ তার অফিসার পরিচয়ের ওপর থাপ্পড় মেরে দিল। সে বিড়বিড় করে বলল, আমি সাহায্য করতে চাই। বিশাখা বলল, সাহায্য তখন করার ছিল যখন পাশে থাকার প্রয়োজন ছিল। আর তারপরই চুপ। আশেপাশে শোরগোল আবার ফিরে এলো। তখনই হঠাৎ ৩ জন হৃষ্টপুষ্ট লোক এলো। গলায় সোনার চেন, চোখে দাপট। তাদের মধ্যে একজন না জিজ্ঞেস করেই বিশাখার ঝুড়ি থেকে টমেটো তুলে মাটিতে ছুঁড়ে দিল। অয়, এই সপ্তাহের হপ্তা দিয়েছিস? বিশাখা শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, ২ দিন সময় দিন, এখনো বিক্রি কম। দ্বিতীয় লোকটা হেসে বলল, এই রাস্তা কি তোর বাপের? অমনি অমনি বসে আছিস? আর সে পা দিয়ে আলুর ঝুড়িটা উল্টে দিল। সবজিগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল। ভিড় তামাশা দেখতে লাগল। কেউ এগিয়ে এলো না। বিশাখা নিচু হয়ে দ্রুত সবজিগুলো কুড়াতে লাগল। তার আঙুলগুলো কাঁপছিল, কিন্তু চোখে জল ছিল না। হয়তো কাঁদাটাও এখন বিলাসিতা হয়ে গেছে। এই দৃশ্য দেখে মাধবের ভেতরে কিছু একটা ফেটে পড়ল। তার রক্ত টকবক করে উঠল।
এতক্ষণ যে মানুষটি অপরাধবোধে চুপ ছিল সে হঠাৎ সোজা হয়ে দাঁড়াল, কণ্ঠস্বর কঠোর হয়ে গেল। হাত দেবেন না। ৩ জন গুন্ডা ঘুরে তাকাল। কে রে তুই? তখনই পেছন থেকে পুলিশ সদস্যরা দৌড়ে এলেন। স্যার! গুন্ডাদের মুখের রং উড়ে গেল। ডিএম সাহেব! মাধবের চোখে এমন কঠোরতা ছিল যে রোদের তেজও ফ্যাকাশে মনে হল। এদের লাইসেন্স আছে? কোন অধিকারে হপ্তা নেয়? এক্ষুনি থানায় চলো। তার এক আদেশে পুলিশ ৩ জনকে ধরে ফেলল। ভিড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কিছু মানুষ ভিডিও করতে লাগল। গুন্ডারা ক্ষমা চাইতে লাগল, কিন্তু মাধব কোনো দয়া দেখাল না। বছরের পর বছর ধরে অর্জিত করা কঠোরতা প্রথমবারের মতো সঠিক জায়গায় ব্যবহৃত হচ্ছিল। বিশাখা দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখে হালকা বিস্ময় ছিল। সে হয়তো ভাবতেই পারেনি যে মাধব তার জন্যে রুখে দাঁড়াবে। পুলিশ তাদের নিয়ে গেল। রাস্তা আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু মাটিতে ছড়িয়ে থাকা সবজি আর ধুলো তখনও সেই লড়াইয়ের সাক্ষ্য দিচ্ছিল। মাধব নিচু হয়ে নিজে সবজি কুড়াতে লাগল। তার দামি কুর্তা কাদা লেগে নোংরা হয়ে গেল। হাঁটুতে ধুলো লাগল। আশেপাশের মানুষ অবাক হয়ে দেখতে লাগল যে জেলার ডিএম মাটি থেকে আলু কুড়াচ্ছে। বিশাখা ধীরে ধীরে বলল, ছেড়ে দিন, এটা আমার কাজ। মাধব মাথা তুলে বলল, আগেও তোমারই কাজ ছিল, আমিই বুঝতে পারিনি। তার কণ্ঠস্বর ধরে এলো। কিছুক্ষণ দুজন চুপ করে রইল। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। তারপর বিশাখা খুব ধীরে কিন্তু পরিষ্কার শব্দে বলল, অফিসার হয়ে বিচার করতে পারো, কিন্তু স্বামী হয়ে যা ভেঙেছিলে তা কিভাবে জোড়া লাগাবে মাধব? এই প্রশ্নটি শুনে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কাছে কোনো উত্তর ছিল না। লাল কেল্লার দেয়ালগুলো দূরে খামোশ দাঁড়িয়েছিল। ভিড় আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু মাধবের মনে হল যেন পুরো পৃথিবী থেমে গিয়ে তার বিচার শুনছে। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগল। লাল কেল্লার লাল দেয়ালগুলোতে পড়া রোদ এখন সোনালি থেকে কমলা হতে শুরু করেছে। রাস্তাঘাটে এখনও কোলাহল ছিল, কিন্তু তাতে ক্লান্তি মিশে গিয়েছিল। ঠেলাগাড়িওয়ালারা গলার আওয়াজ কমিয়ে দিয়েছিল। পর্যটক কমতে শুরু করেছে। বাতাসের ধুলোর সাথে সন্ধ্যের ঠান্ডা আবহাওয়া মিশে যাচ্ছিল। আর সেই ফুটপাতে যেখানে কিছুক্ষণ আগে হট্টগোল হয়েছিল, সেখানে বিশাখা আবার তার ত্রিপল ঠিক করছিল। ছড়িয়ে ছিটিয়ে থাকা সবজিগুলো গুছিয়ে ঝুড়িতে ভরে ফেলেছিল। জীবন যা কিছু কেড়ে নিয়েছে তাকে আবার গুছিয়ে নেওয়া যেন তার স্বভাবে পরিণত হয়েছে। তার হাত দ্রুত চলছিল, কিন্তু মুখ ছিল শান্ত। সেই শান্তভাবে এক অদ্ভুত জেদ ছিল, যেন সে অনেক আগেই দুনিয়ার কাছ থেকে আশা করা ছেড়ে দিয়েছে। একটু দূরত্বে মাধব তখনও দাঁড়িয়েছিল, কিন্তু এখন তাকে ডিএম মনে হচ্ছিল না। তার জ্যাকেট ধুলোয় ধূসরিত, জুতোয় কাদা লেগে আছে, চুল এলোমেলো, চোখে ক্লান্তি আর অনুশোচনা। সে প্রথমবারের মতো নিজের জীবনে নিজেকে অকেজো অনুভব করছিল। তার ফোনে অনবরত কল আসছিল, এসডিএম, পিএ, মন্ত্রীর মেসেজ, মিটিং রিমাইন্ডার, কিন্তু সে ফোন সাইলেন্ট করে দিল। আজ প্রথমবারের মতো সে বুঝতে পারল যেসব জিনিসের পেছনে সে ছুটেছে, এই মুহূর্তটির সামনে তার কোনো মূল্য নেই। সে ধীরে ধীরে বিশাখার পাশে এসে ফুটপাতেই বসে পড়ল। কোনো কিছু না ভেবে, মানুষ কি ভাববে সেই তোয়াক্কা না করে। তার প্যান্টে ধুলো লাগল, কিন্তু তার কিচ্ছু যায় আসে না। বিশাখা একবার তাকিয়ে বলল, সাহেব, মাটি নোংরা, আপনার অভ্যেস নেই। মাধব হালকা হাসল। মাটিতে নোংরা কম আছে, আমার ভেতরে বেশি। বিশাখা চুপ রইল। সে এমন কথা শুনে অভ্যস্ত নয়। কিছুক্ষণ দুজনের মাঝখানে কেবল ট্রাফিকের আওয়াজ ছিল। তারপর মাধব নিচু স্বরে বলল, আমি হেরে গেছি বিশাখা। সে প্রথমবারের মতো তার নামটা পূর্ণ অধিকারে ডাকতে পারল। কণ্ঠস্বর কাঁপছিল। আমি সব কিছু পেয়েছি, পোস্টিং, বাংলো, গাড়ি, সেলাম, কিন্তু যা সবচেয়ে জরুরি ছিল সেটাই হারিয়ে ফেলেছি। তার চোখ ভিজে এলো। তোমাকে ছাড়া এইসবই শূন্য। বিশাখা সবজির ঝুড়ি বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করল, তাহলে এখন কেন এসেছ? দয়া করতে নাকি অপরাধবোধ কমাতে? মাধব মাথা নাড়ল, না, ক্ষমা চাইতে। সে সত্যি সত্যি হাত জোড় করল। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা একজন অফিসার নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাইছে। আমি তোমাকে একা ছেড়ে দিয়েছিলাম, তোমার সম্মান বুঝিনি, তোমার ভালোবাসা তুচ্ছ মনে করেছিলাম। আমি ভুল ছিলাম, অনেক বড় ভুল ছিলাম। বিশাখার হাত থেমে গেল। সে হয়তো কখনো ভাবেনি যে মাধব এইভাবে ভেঙে পড়বে। তার চোখে হালকা জল চিকচিক করে উঠল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। ক্ষমা চাইলে পেট ভরে না মাধব, আর যে বছরগুলো চলে গেছে তা ফিরে আসে না। মাধব বলল, আমি জানি, তাই আমি তোমাকে আমার সাথে যাওয়ার জন্য জোর করব না। শুধু একটা সুযোগ দাও, দূর থেকেই হোক, তোমার জীবনটা সহজ করতে চাই। বিশাখা প্রথমবারের মতো দীর্ঘশ্বাস ফেলল, আকাশের দিকে তাকালো।
সূর্য অর্ধেক ডুবে গেছে, লাল আলো তার মুখে পড়ছিল। সে বলল, জানেন সবচেয়ে কঠিন কি? কাউকে ভালোবেসেও তাকে ছাড়া বাঁচতে শিখে নেওয়া। আমি শিখে নিয়েছি। শব্দগুলো শান্ত ছিল, কিন্তু তাতে বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট ছিল। আমি মজুরি করেছি, বাসন মেজেছি, সবজি বিক্রি করেছি। প্রতিদিন নিজেকে বুঝিয়েছি যে আমি দুর্বল নই। আজ যদি তোমার সাথে চলে যাই না, তবে এই লড়াইটাই ব্যর্থ হয়ে যাবে। মাধবের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তাহলে আমি কি করব? বিশাখা তার দিকে তাকালো। এবার ঘৃণা ছিল না, কেবল এক ক্লান্ত আপনত্ব ছিল। মানুষ হ, ব্যাস এটুকুই যথেষ্ট। আর কোনো বিশাখাকে যেন রাস্তায় আসতে না হয়। এই বাক্যটি সরাসরি তার হৃদয়ে গেঁথে গেল। সে অনুভব করল, হয়তো এটাই তার প্রায়শ্চিত্ত। তখনই বাতাসের এক ঝাপটা এলো। ত্রিপলটা হালকা উড়ে গেল। মাধব সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলল। দুজনের হাত এক পলকের জন্য স্পর্শ করল। সেই পুরনো উষ্ণতা, সেই পুরনো হৃৎস্পন্দন, কিন্তু এবার তাতে আবেগের চেয়ে বেশি ছিল বোধ। বিশাখা ঝুনি তুলে নিল। আমার দেরি হয়ে যাচ্ছে, বাজার বন্ধ হয়ে যাবে। মাধব উঠে দাঁড়াল। মন চাচ্ছিল আটকে রাখে, কিন্তু সে নিজেকে সংযত করল। শুধু এটুকুই বলল, আমি এখানেই থাকব, যখনই প্রয়োজন হয়। বিশাখা হালকা হাসল, খুব সামান্য, হয়তো অনেক বছর পর। প্রয়োজন পড়লে ডেকে নেব সাহেব। সে ঘুরল এবং ভিড়ের মাঝে মিশে গেল। কদমগুলো শক্ত, পিঠ সোজা, যেন হিরে গিয়ে নয়, বরং জিতে যাচ্ছে। মাধব সেখানেই দাঁড়িয়ে তাকে দূর পর্যন্ত চলে যেতে দেখল। লালকেল্লার পেছনে সূর্য পুরোপুরি ডুবে গেল। আকাশ গাঢ় কমলা থেকে বেগুনি হতে লাগল। সাইরেনের শব্দ দূরে কোথাও প্রতিধ্বনিত হল, কিন্তু আজ সেই শব্দটা তার নিজের মনে হল না। আজ প্রথমবারের মতো তার মনে হল, আসল শক্তি চেয়ারে নয়, মনুষ্যত্বে থাকে। সে পকেট থেকে ফোন বের করল, পিএকে কল করল এবং শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, কাল থেকে ফুটপাত বিক্রেতাদের জন্য নতুন লাইসেন্স আর সুরক্ষার নতুন স্কিম তৈরি করো। কোনো গুন্ডা কোনো গরিবের কাছ থেকে টাকা আদায় করতে পারবে না। এটা আমার প্রথম অর্ডার। ফোন রেখে সে শেষবারের মতো সেই রাস্তার দিকে তাকালো, যেখানে বিশাখা ভিড়ের মাঝে হারিয়ে গেছে। আর তার ঠোঁটে এক হালকা বিড়বিড়ানি এলো, তুমি আমাকে অফিসার নয়, মানুষ বানিয়েছ। লালকিল্লার দেওয়ালগুলো সন্ধ্যার আলোয় নিশ্চুপ দাঁড়িয়েছিল, কিন্তু মাধবের ভেতরে এক নতুন সকাল জন্ম নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি একটি লাইক করে দিন। আবার দেখা হবে নতুন ও আকর্ষণীয় কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।